আমাদের এই এলাকায় আনারসের বিকল্প কোনো কিছু নাই। এই আনারস যদি নষ্ট হয়ে যায় আমরা কোথায় যাব? মেডিসিন সপ্তাহে কদিন দেওয়া লাগে? সপ্তাহে না, মাসে মাস। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের বিখ্যাত যে মধুপুরের আনারস, সেই আনারসের ইতিহাস, ঐতিহ্য আর আনারসের চাষ পদ্ধতি, লাভ ক্ষতির হিসেব নিকেশ। চলুন আমরা শুরু করি। তো আমরা যেখানে এখন আছি সেটি হচ্ছে মধুপুরের যে গারো বাজার, সেই গারো বাজার। এটি হচ্ছে মধুপুরে, টাঙ্গাইলের তো বটেই, এটি গোটা বাংলাদেশে আনারসের সবচেয়ে বড় বাজার। এবং সেই বাজারের যে ঐতিহ্যবাহী যে চিত্র, সাইকেলে করে যে আনারস বিক্রি, এবং দেখেন এই সাইকেলে করে কিভাবে আনারস আনা হয়। যেই ছবিটা দেখছেন, এই একটা সাইকেলে করে 100টা আনারস আনা হয়। এবং এই যে 100টা আনারস, এই যেই আনারসগুলো আপনাদেরকে দেখাচ্ছে, এই একটা আনারসের ওজন কমপক্ষে হলো 3 কেজি, 3.5 কেজি। তার মানে একটা সাইকেলে মোটামুটি 300-350 কেজি করে আনারস এভাবে বাজারে নিয়ে আসা হয়। এবং এটি এমন দারুণভাবে সাজানো হয় যেটি দেখে আপনারা বুঝতে পারছেন। এবং এই যে আনারস সাইকেলে করে যেভাবে আনে, এইটাও একটা ইন্টারন্যাশনালি একটা রিকগনাইজড বা ইন্টারন্যাশনালি বিখ্যাত একটা চিত্র, যে এভাবে বাংলাদেশের মধুপুরে আনারস বাজারজাত করা হয় এবং ক্ষেত থেকে তুলে আনারসগুলো এভাবে সাইকেলে করে বাজারে আনা হয়। এইটা একটা কিন্তু দুর্দান্ত বিষয়। এবং এই চিত্রটা দেখার জন্য এবং এই ছবিটা তোলার জন্য কিন্তু এই মধুপুরে অসংখ্য মানুষ প্রতিদিন আসেন, পর্যটকরা আসেন, সেখানে তারা ভিড় করেন। ফলে আনারস শুধু একটি মৌসুমি ফসল নয়, বা এখানকার শুধু একটি অর্থকরী ফসলই নয়, এটি কিন্তু মধুপুরের ইতিহাস, ঐতিহ্য, এবং এটি এইখানে বলা যায় পর্যটনেরও একটা বড় সাবজেক্ট। তো আমরা সেই আনারস চাষ নিয়ে কথা বলবো। মধুপুরের যে আনারস, এই আনারস চাষের ইতিহাসের দিকে যদি আমরা দেখাই, তাহলে এটি 1942 সালে প্রথম ভারত থেকে দয়াল সাংমা নামে একজন, তিনি এক আত্মীয়র বাড়ি থেকে 750টা চারা এনে তিনি এই অঞ্চলে রোপণ করেন। এবং এখানে যেহেতু পাহাড়ি মাটি এবং লাল মাটি, ফলে এইখানে আনারস চাষের জন্য উপযোগী। এবং এখানকার আনারস দেখলেই কিন্তু বোঝা যায় যে এই আনারসগুলোর যে সাইজ, আনারসগুলোর যে চেহারা, সেটি কিন্তু অসাধারণ। এবং এই অসাধারণ চেহারা, অসাধারণ এই যে মাটির গুণাগুণের কারণে ফলের যে স্বাদ, মিষ্টতা, সেটির কারণেই কিন্তু এটি বিখ্যাত হয়ে ওঠে। এবং সেই থেকে এই যে 1942 সালে একজন ব্যক্তির হাত ধরে যে আনারস এখানে আসলো, তারপরে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এটি কিন্তু শুধু বেড়েছে, কমে নাই। এবং এখানে এখন এই আনারস একটা ঐতিহ্য বলাই যায় এবং এখানকার মানুষের প্রধান অবলম্বন। এখন এই আনারস শুধুমাত্র বাংলাদেশেই কিন্তু আর সীমাবদ্ধ নেই। এই বছরে এটি কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের 2-1টি দেশে, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 2-1টি দেশে বেশ কিছু আনারস রপ্তানি হয়েছে। 6000 টনের মতো বলা হচ্ছে যে রপ্তানি হয়েছে। এবং আগামী দিনগুলোতে এটি জার্মানি এবং চীনে রপ্তানির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এখন রপ্তানির জন্য যে উৎপাদন আর সাধারণ আমাদের খাওয়ার জন্য যে উৎপাদন, এর মধ্যে কিছু তফাৎ আছে। রপ্তানির জন্য কিন্তু গ্যাপ পদ্ধতি, যেটিকে বলা হয় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সেই পদ্ধতি অনুসরণ করে রোগবালাই মুক্ত এবং বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ ফল কিন্তু উৎপাদন করতে হয়। তো সেই ফল উৎপাদনের প্রক্রিয়া কিন্তু এখন চালাচ্ছে। এই বছর 12 একর জমিতে এই ধরনের, এই যে বলছিলাম, গ্যাপ পদ্ধতিতে আনারস উৎপাদন করা হয়েছে এবং সেই আনারস রপ্তানি হয়েছে। আগামীতে এই পরিসর আরও বাড়ানো হবে এবং এই আনারস যেন বিদেশে রপ্তানি হতে পারে, সেই প্র্যাকটিস চালু করছেন এখানকার কৃষি উদ্যোক্তারা। মধুপুরে এখন বর্তমানে মোট প্রায় 7000 হেক্টর জমিতে আনারস চাষ হয়, যেখানে 3টা জাত মূলত চাষ হয়। একটা হচ্ছে জলডুকি, আরেকটা হচ্ছে ওই হানিকিউ, বা আরেকটা হচ্ছে মানে ক্যালেন্ডার, যেটাকে আমরা বলি সেই ক্যালেন্ডার আনারস, এবং MD2 নামে আরও একটা জাত, সেটা এখনও পর্যন্ত অত বেশি বিখ্যাত না, কিন্তু সেটাও চাষ হচ্ছে। তো এই যে 3টি জাতের আনারস প্রায় 7000 হেক্টর জমিতে এখানে চাষ হচ্ছে মধুপুরে, সেটাই কিন্তু এই মধুপুরের অর্থনীতিকে নির্ধারণ করে দিচ্ছে। এবং আপনি যদি এই আনারসের ক্ষেতগুলোতে যান, দেখবেন যে এখানে কি দারুণ পদ্ধতিতে তারা এই কাজগুলো করছে, আনারস উৎপাদন করছে। এবং নিরাপদ আনারস উৎপাদনের জন্য যেসব করা দরকার, যেসব কাজ করা দরকার, সেটিও কিন্তু এখন তারা করছে। আমরা আনারসের ক্ষেতে ঢুকেছিলাম। আনারসের ক্ষেতে গরমের দিনে কিন্তু অনেক গরম,
এবং যারা কাজ করেন, আর এখানে ওই যে কাটা কাটা যেই পাতা, এই পাতা এইগুলোর কারণে কিন্তু গরমটা আরও অনেক বেশি লাগে, সাবধানে হাঁটতে হয়। তো এই অবস্থার মধ্যে যখন আমরা খেতে ঢুকলাম, তখন এই দৃশ্যটা ধারণ করার জন্য কিন্তু অনেক দিন থেকে একটা ছিল যে এই আনারস সংগ্রহের যেই পদ্ধতি, এই পদ্ধতিটার একটা ভালো ভিডিও ধারণ করব, সেই আশাটাও পূরণ হলো এবং নিজের দেখাও হলো। এবং এখানে বাগানে ঢুকে দেখলাম যে আনারসের যেই পাকা আনারস, তারপরে এখন মাত্র বের হচ্ছে এরকম আনারস, ফুল হচ্ছে এরকম আনারস, বিভিন্ন রকমের পর্যায়ে যে আনারসগুলো আছে সেগুলো দেখার সৌভাগ্য হলো। এবং একই সাথে এই আনারস সম্পর্কে অনেক কিছু এখান থেকে জানলাম। তো এই যে মধুপুরের ঐতিহ্য আমরা বলছি, সেই ঐতিহ্য কিন্তু দীর্ঘদিন থেকে আছে, কিন্তু বছর কয়েক আগে এইখানে অতিরিক্ত সার ব্যবহার করে, অতিরিক্ত কিছু মেডিসিন ব্যবহার করে এবং কিছু গ্রোথ হরমোন ব্যবহার করে আনারসের যেই স্বাদ, সেই স্বাদটা কিন্তু নষ্ট করে ফেলেছিলেন কিছু কৃষক। এবং সেই কারণে মাঝখান দিয়ে কিন্তু এই আনারসের যেই সুনাম, সেই সুনামটা অনেকখানি কিন্তু পড়ে যাচ্ছিল এবং মানুষজনেরও আনারসের প্রতি, অনেক বড় বড় সাইজের আনারস বাজারে আসছিল, বাট এই আনারসটার স্বাদ কিন্তু আর আগের মতো পাওয়া যাচ্ছিল না। এ কারণে অনেক ক্রেতা, অনেকেই যারা আনারস খান, তারা কিন্তু এটি থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। আর সেই মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যেই কয়েকজন কৃষক, 53 জন কৃষক, তারা একটি সমিতি করেন কিভাবে নিরাপদ আনারস তৈরি করা যায়। কৃষক সানোয়ার ভাই, যিনি কফি চাষের জন্য বিখ্যাত, আনারসের জন্য বিখ্যাত, বিভিন্ন ধরনের ফল ফসলের জন্য তিনি বিখ্যাত, তিনি এই 53 জনকে নিয়ে একটি সমিতি করেন এবং কিভাবে নিরাপদ আনারস তৈরি করা যায়, কিভাবে রোগমুক্ত এবং অতিরিক্ত সার ওষুধ না দিয়ে কিভাবে আনারস উৎপাদন করা যায়, সেই পদ্ধতি আবিষ্কার করলেন। এখন রপ্তানি হচ্ছে তারই প্রক্রিয়ার এবং তারই উদ্যোগে। আমাদের এই এলাকায় আনারসের বিকল্প কোনো কিছু নাই। এই আনারস যদি নষ্ট হয়ে যায় আমরা কোথায় যাব? এমন একটা সময় গেছে আমরা অনেকে না খেয়ে থাকছি, সেই কষ্টের কথাই মনে করলাম। তাহলে কেমনে আনারসের ঐতিহ্যটা ফিরে আনা যায়? তখন আমি আমার এলাকার ইয়ং চাষি যারা, সকলকে ডাকলাম। আমরা প্রাথমিকভাবে 53 জনে মিলে একটা সমিতি করলাম, নিরাপদ ফল এবং ফসল চাষি সমবায় সমিতি লিমিটেড নামে একটা সমিতি করলাম। এবং আমাদের সমিতির উদ্দেশ্য হলো আমরা আনারস সহ মধুপুরে যে সমস্ত ফসল আমরা নিজের উৎপাদন করি, সমস্ত ফসলগুলি আমরা নিরাপদভাবে উৎপাদন করব এবং পুষ্টিমান বজায় রেখে, পুষ্টিমান সঠিক রেখে আমরা ভোক্তার হাতে তুলে দেব। ভোক্তার কাছে যদি আমরা ভালো ফসলটা দিতে পারি, ভোক্তা অবশ্যই আমাদেরকে ভালো টাকা দেবে। এটা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যক্তিগতভাবেই আমরা এটা প্রচারণা শুরু করলাম যে ভাই, আনারস আমাদের ঐতিহ্য, আনারস আমাদের ইতিহাস, অর্থনৈতিক মুক্তির একটা বিষয় হলো আনারস। আমরা আনারসের ঐতিহ্যটা নষ্ট করব না। সানোয়ার ভাই যে তথ্যগুলো জানাচ্ছিলেন যে এই যে নিরাপদ আনারস উৎপাদন, সেই আনারস উৎপাদনের জন্য কিন্তু এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সব কৃষক কিন্তু কথা শুনতে চায় না, বা সব কৃষকই কিন্তু এই যে নিরাপদ আনারস উৎপাদন সেটির প্রতি আগ্রহী নয়। কারণ নিরাপদ উৎপাদন করতে গেলে কিছু বিষয় মানতে হয়, মেডিসিন কম প্রয়োগ করতে হয়, কিছু লাভ কম হবে, হয়তো প্রথম দিকে কিছু লাভ কম হবে, কিন্তু নিরাপদ আনারস উৎপাদন করা জরুরি, তিনি এটি বলছেন। এবং যত কম পারা যায়, যে এগুলো যদি কেমিক্যাল ইউজ যত কম করা যায়। আবার রপ্তানি করতে গেলে তো বেশ অনেকগুলো বিষয় মাথায় রেখে করতে হয়, অনেকগুলো বিষয় এগুলোকে মানতে হয়। বাংলাদেশে এটি পরীক্ষা হবে, এটি দেশের বাইরে গিয়ে যেসব দেশে রপ্তানি হবে সেই সব জায়গায় পরীক্ষা হবে। তো সেগুলো মেনটেন করে এই আনারস যদি উৎপাদন করা যায়, এটি আমাদের দেশে যেমন একটা চাহিদা পূরণ করছে, মানুষের চাহিদা পূরণ করছে, এটি বিদেশেও কিন্তু রপ্তানি হবে। ফলে এই যে রপ্তানির যে একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে চীন এবং জার্মানিতে যদি একবার বাজার ধরা যায়, নিরাপদ আনারসের বাজার যদি ধরা যায়, তাহলে এই আনারস আমাদের যে কোথায় নিয়ে যাবে আমরা চিন্তা করতে পারি না। কারণ আমাদের আনারস উৎপাদনের অনেকগুলো জায়গা কিন্তু রয়ে গেছে। আমাদের এই মধুপুরের এই অঞ্চলে তো আছেই, গড় অঞ্চলে, এটি আমাদের পাহাড়ি অঞ্চলে হয়, এটি আমাদের সিলেট অঞ্চলে হয়। তো এই যে 3-4টা অঞ্চলে আনারস যদি আরও ব্যাপকভাবে চাষ বিস্তার ঘটে এবং সত্যি সত্যি যদি চীন এবং জার্মানিতে নিরাপদভাবে যদি আমরা আনারস রপ্তানি করতে পারি, তাহলে সেটি কিন্তু একদিকে আমাদের একটা বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, কৃষিতে একটা বড় কিছু যোগ করবে এবং কৃষকদের জন্যও কিন্তু এটা একটা বিরাট সুফল বয়ে আনবে। ফলে কৃষকদের প্রতি অনুরোধ থাকবে, যারা আনারস উৎপাদন করেন, অতিরিক্ত সার প্রয়োগ, এটা মাটির যেমন ক্ষতি করে, অতিরিক্ত সার প্রয়োগ ফসলে আপনি হয়তো একটু বেশি পাবেন, কিন্তু আসল যে স্বাদ, সেই স্বাদটা নষ্ট করে ফেলে। ফলে এই জায়গাটাতে আপনারা দৃষ্টি দিয়ে, হয়তো একটু ফলের আকার একটু ছোট হবে, কিন্তু সেটি কিন্তু আকর্ষণীয় হবে।
আর এই একবার খেয়ে যদি বিদেশিরা মজা পায় যে বাংলাদেশি আনারসটা অনেক বেশি মজার এবং নিরাপদ, সেটা যদি একবার যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে এটা কিন্তু আপনাকে কিন্তু বেশি দাম দিয়ে তখন কিনে নেবে। আপনাকে তখন আর অতিরিক্ত বড় করার জন্য অনেক বেশি লোভ করতে হবে না। এই ছোট ফলটাই কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু বাইরে রপ্তানি হবে। ফলে রপ্তানি করবেন যারা, তারাও কিন্তু এটি বেশি দাম দিয়ে আপনাদের কাছ থেকে কিনবে। তাই আপনারা এই জায়গাটাতে আনারসের যে ঐতিহ্য, মধুপুরের আনারসের যে সুনাম, এবং এটি তো বাংলাদেশের যে কি বলে যে একটা স্বীকৃতিও আছে এই অঞ্চলের আনারসের, তো সেই স্বীকৃতির পথ ধরেই এটি যেন আন্তর্জাতিক বাজারে ভালো সুনামের সাথে যেতে পারে, সেটি স্থানীয় কৃষকদের দায়িত্ব। এবং আমাদের যেই ফল ফসল উৎপাদন হয় সেটি যদি আমরা আসলে নিরাপদ, আমাদের দেশে এখন সবাই যেটি অভিযোগ করেন যে আসলে আমরা যে কোন খাবার ভেজালমুক্ত সেটাই খুঁজে পাই না। তো এই ভেজালমুক্ত খাবার নিজের দেশের মানুষকে খাওয়ানো যেমন আপনার, এটি যদি বলেন ইমানেরও দায়িত্ব, ইমানি দায়িত্ব বলতে পারেন, আবার এটি হচ্ছে আপনার একটা নৈতিক দায়িত্ব যে আপনি ভেজালমুক্ত খাবার মানুষকে খাওয়াবেন এবং এটি বিদেশে রপ্তানি করার বাজার সম্প্রসারিত করবেন। যাই হোক, মধুপুরের এই যে ঐতিহ্যবাহী আনারস, সেই আনারস নিয়ে অনেক কথাবার্তা হবে। এর মধ্যেই আমাদেরকে কিন্তু এই ফসলের যে কৃষকদের যে ন্যায্য মূল্য সেটা যেমন পাওয়ার বিষয় আছে, পাশাপাশি যারা ভোক্তা তাদের যে একটা নিরাপদ খাদ্য সেটিরও কিন্তু একটা অধিকার আছে। দুইটাই কিন্তু পারস্পরিক অধিকার। সেই অধিকারটা রক্ষা করার জন্য এবং মধুপুরের যে এই ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য কৃষকরা নিরাপদ আনারস উৎপাদন করবেন, সেটি আমাদের প্রত্যাশা এবং আমরা সেই প্রত্যাশাই কৃষকদের কাছে করি। মেডিসিন সপ্তাহে কদিন দেওয়া লাগে? সপ্তাহে না, ওটা মাসে মাস। মাসে? কি এটা কী জন্য দেয়? বড় হওয়ার জন্য? বড় হওয়ার জন্য। আচ্ছা, এমনি মেডিসিন দিলে কেমন বড় হয়, মেডিসিন না দিলে কেমন বড় হয়? মেডিসিন না দিলে ওরা ছোট হয়। ছোট ছোট গোল গোল যেগুলো পায় ওগুলা? ছোট আর মেডিসিন দিলে বড় হয়? একটু মোটামুটি বড় হয়। বড় হয়।